গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও ভালো আছি। আমার অবস্থা দেখতেই পাচ্ছেন, আমি এখনও বিছানা ছাড়িনি, চোখ থেকে ঘুমও ছাড়েনি। এখন বাজে 11টা 20। বিছানা এখন আলো ঠালো দেখতেই পাচ্ছেন। আর ঘুম থেকে উঠিনি, রাত্রিবেলা থেকে পেটটা একটু ব্যথা ব্যথা করছিল। প্লাস কালকে আবার পরশু দিন মাথায় বৃষ্টির জল পড়েছে, কালকেও একটু বৃষ্টির জল পড়েছে। রাত্রিবেলা প্রচুর হেঁচেছি, মনে হয় একবারেই 50টা হেঁচেছি। আস্তে আস্তে গলা ফলা সব ছিঁড়ে গেছে, নাক জ্বলছিল, কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালবেলা গা হাত পা এত ম্যাচ ম্যাচ করছে, উঠতে পারছিলাম না। বড়দিকে টিফিনে কচুরি নিয়ে চলে এসছে, উঠছি না দেখে ছেলে গরম করে খেতে দিয়ে দিয়েছে। আমি এখনও উঠিনি, ছেলে অপেক্ষায় রয়েছে, আমি উঠি তখন ওকে খেতে দেবো। এইবার উঠতেই হবে, না উঠলে আর হবে না। উনি না খেয়ে বসে আছেন, আমি দেওয়ার অপেক্ষা করছেন। উঠি, উঠি এবার কাজকর্ম শুরু করি। ছেলে আবার প্রথমে বললো শুয়ে থাকো, উঠতে হবে না, কী কাজ আছে তোমার, ফেনা ভাত করো। আজকে অনেকদিন ফেনা ভাত খাই না, গোবিন্দভোগ চাল দিয়ে মুগ ডাল দিয়ে একটু ফেনা ভাত করো, ডিম সিদ্ধ দাও আর আলু ভেজে দাও। আমি আবার শুয়ে পড়লাম। এখন আবার বলছে না তুমি খেতে দাও, মানে আমাকে উঠিয়েই ছাড়বে। তো যাই হোক, উঠে ঘরে কাজটা ছেড়ে ওকে একটু খাবারটা গরম করে দিয়ে চালটা ভিজিয়ে রেখে আবার একটু শুয়েই পড়ি। আর কী করবো, গা হাত পাটা এত ব্যথা করছে না, মনে হচ্ছে গায়ে কোনো জোর নেই। আর ধাক্কা মারলে আমি আবার শুয়ে পড়বো। এই ধাক্কা মেরে দেবে আমাকে, এই দেখুন ধাক্কা মেরে দিয়েছে। বললাম ধাক্কা মারলে শুয়ে পড়বো, আমাকে ধাক্কা মেরে দিচ্ছে। যা না খাবারটা নিয়ে খা না, তাহলে তো আমি আর 10 মিনিট শুতে সময় পাচ্ছি। মোবাইলটা যেই হাতে ধরে আছি, হাতটাও ব্যথা করছে, এত গা হাত পাটা ব্যথা করছে। তো কাজকর্ম শুরু করি, তারপর আস্তে আস্তে আপনাদের সাথে সবই শেয়ার করব। কিন্তু এখন আগে উঠি। তালের বড়া স্নান টান করে এসে টিফিন খেয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে মিষ্টি মুখ করে নিলাম তালের বড়া দিয়ে। এবার চাটা বসিয়ে দিচ্ছি। সকাল থেকে একটুও চা খাওয়া হয়নি, একটু গ্রিন টি খাবো। বরকে রচা করে দিয়েছি, কিন্তু আমি ওই রচা চিনি ছাড়া খেতে পারি না, ও তো চিনি দিয়ে খায়। তা আমার জন্য এখন একটু গ্রিন টি বসাচ্ছি। গ্রিন টিটা নিয়ে ঘরে যাব, গিয়ে একটুখানি টুকটাক ঘরের কাজগুলো করব, বিছানাটা গুছাবো, ছেলে পড়ছে, পাশে বসবো একটু, তারপরে আবার রান্নাঘর চলে আসবো। চালটা আর ডালটা একটু ভিজিয়ে রেখে দিয়ে যাবো, তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। ফেনা ভাত হতে তো বেশিক্ষণ লাগবে না, আর খাবো তো সব গরম গরম। বর বেরিয়েছে এখন, মোটামুটি 2:45-এর আগে তো আসবেই না। তাই এসে একটু স্নান করে গেছে, হাত পাটা ধুবে, খেতে খেতে 3টে। মোটামুটি আমি 2টো নাগাদ এলেও অনায়াসে হয়ে যাবে। আলু ভাজাটা করব, আর একদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দেবো। এত মিষ্টির টান উঠেছে কাল রাত্রিরে, সেই মানে গুড় আর চিনি ঘরে আছে, আর কোনো মিষ্টি নেই। তারপরে সেই একটা চকলেট গুড্ডে বিস্কুট প্যাকেট ছিল, সেইটা দিয়ে সেই মিষ্টির স্বাদ পূরণ করেছি। এত কষ্ট হচ্ছিল কাল রাত্রিবেলা মিষ্টির জন্য, পাগল পাগল লাগে আমার যখন মিষ্টির টান ওঠে। এই চলে এলাম এবার ঘরে চায়ের কাপ নিয়ে। এবার ছেলে দেখছি সব, এখন তো জানেন মোবাইলেই সব পড়াশুনো পাঠানো, সে মোবাইলে PDF পাঠিয়েছে, সেইখান থেকে প্রিন্ট আউট বার করেছে। এবার এত 95-100টা করে পেজ, সে মেলাতে তো হিমশিম খেয়ে যাচ্ছে। আমাকে তাই জন্য বললো একটু হেল্প করতে। ওই ও মোবাইল থেকে দেখছে, আর আমি বলছে নাম্বারগুলো মিলিয়ে মিলিয়ে আমি পেজগুলো দিচ্ছি। এইভাবে এখন পড়াশুনো হয়েছে বলুন। মানে এইবারে ওর ফার্স্ট সেমিস্টারেই মোটামুটি 600 টাকার, এখনও পর্যন্ত 600 টাকা কি 1000 টাকার কাছাকাছি শুধু জেরক্স হয়ে গেছে। প্রথম দিকে বই ছিল না বলে জেরক্স করেছে, তারপরে বই বেরোলো, জেরক্সগুলো পড়ে গেল। এবার চাটা খেয়ে নিই। চাটা খেতে খেতে ওই যে এখনও আবার এক বাঞ্চ নিয়ে বসেছে, মানে চাটাও শান্তিতে খাবো না আমি, বুঝতেই পারছি। চাটা পুরো ঠান্ডা জল হয়ে যাবে। আর আমি একটা কাজের মধ্যে ঢুকলে না, আমি
মানে আমার নিজের কাজটা ভুলে যাই, যেটা বেশি মন দেওয়া দরকার সেটার মধ্যে এত ঢুকে যাই যে আমি কি খাচ্ছিলাম কি করছিলাম কিছুই মনে থাকে না, হুঁশও থাকে না। এবার এগুলো করতে হবে, ভালো করে গুছাতে হবে, না হলে আবার ওই বুধবার দিনকে কোথাও পরীক্ষা আছে স্যারের কাছে, কম্পিউটার পরীক্ষা, ও অসুবিধা হবে পড়তে, যে গাদা গাদা বাঁধ। ছেলে ওদিকে গুনছে, আমিও গুনছি। এবার চাটা খেয়ে নিয়ে এগুলো করে তারপর তো রান্নাঘরে যেতে হবে। আমি ভাবলাম একটু চাল ডালটা ভিজিয়ে আসবো, সেটা আর হলো না। চা রেখে রেখে খালি গোছানোরই কাজ চলছে, পুরো ঠান্ডা হয়ে গেছে। এই গ্রিন টিটা না খুব উপকারী, জানেন তো? বলে হার্টের জন্য নাকি গ্রিন টি খুব উপকারী। আমি সেটা ওই এভারেস্টের ট্রেকিংয়ে গিয়েই বুঝতে পেরেছি। মানে অক্সিজেন লেভেল তো ওখানে খুব কম, আমার কোনো প্রবলেম হয়নি। তা সেই জন্য আমি এটাকে একেবারে নিজের জীবনের একটা সঙ্গী বলে ধরে নিয়েছি। সারাটা বছরই আমি সকালবেলা একবার করে গ্রিন টিটা খাই। এবার এক আধ দিন তো মিস হয়েই যেতে পারে, কিন্তু এটা আমার র চার থেকে বেটার লাগে। একটু তিতকুটে হলো, কিন্তু র চা তো আমি চিনি ছাড়া একেবারেই খেতে পারি না, কিন্তু এটা আমি খেয়ে নিতে পারি। আর যেটাই আমার উপকার না, আমি সত্যি সেটা যেন কীভাবে, যতই বাজে হোক না খেতে, আমি ঠিক খেয়ে নিতে পারি, কোনো কষ্ট হয় না। অথচ ছোটোবেলায় যখন মা বলতো এটা খা ওটা খা সেটা খা, সেটা শুনতাম না। মানে সব শরীরের জন্য যে দরকারি জিনিসগুলো, সেগুলো তখন আমরা অ্যাভয়েড করি সবাই। আমিও করেছি, আমার ছেলেও করছে, সব বাচ্চাই করে। যখন আমরা বুঝতে শিখি তখন সেগুলোকে আমরা নিজেরাই আবার টেনে নিই, এটাই হয়। আমার ছেলে যেমন এখন ডিম সিদ্ধ খেতে একদম ভালোবাসে না। আমি ওকে বলি যে একসময় আমিও তাই ডিম সিদ্ধ একদম পছন্দ করতাম না, বমি আসতো, কিন্তু এখন মানে ডিম যতগুলো ডিম দিক না কেন আমি খেয়ে ফেলবো। আমি জানি ওটা আমার শরীরের জন্য দরকার। এটা যেদিনকে নিজে থেকে বুঝবে সেদিন আর কোনো অসুবিধা হবে না। কিন্তু কথা হচ্ছে, একটা ভিত সেটা যদি প্রথম থেকেই মজবুত না হয়, পরে গিয়ে যতই উপরে যাই মজবুতি করে করুক না কেন, তলাটা যদি মজবুত না হয় উপরটা মজবুত করে কোনো লাভ নেই। সেরকম ব্যাপার হচ্ছে, ছোটোবেলা থেকে এই সব পুষ্টি যদি না পায়, বড় হলে আর দিয়ে কোনো লাভ হয় না। কে আর বুঝবে, বলে বলে মাথা খারাপ হয়ে যায়। তো যাই হোক, এই যে আমাদের গোছগাছের পর্ব চলছে, আমারও চা শেষের দিকে, এখনও বিছানা গোছানো হয়নি দেখছেন। যতক্ষণে কাজ শেষ হবে ততক্ষণ আমাকে বিছানা গোছাতে দেবে না, আর ওই ঘরে গিয়েও বসবে না। ওর এই ঘর ছাড়া পড়াই হয় না। যদি 2 মিনিটের জন্য বলি যা ওই ঘরে বিছানাটা ঝেড়ে নিই, না আমার ওই ঘরে পড়ায় মন বসে না, ঠিক আবার এই ঘরে চলে আসে। ওর কাজ শেষ হবে তবে বিছানা থেকে নামবে, আমাকে বিছানা গোছাতে দেবে। রোজ এই এক জিনিস। স্কুল না থাকলে আমার এরকমই হয়, মানে সব কিছু অনিয়ম হয়ে যায়। রাত্রি পর্যন্ত পড়বে, দেরি করে উঠবে, সকালবেলা এরকম চলতে থাকবে। এবার শেষের পর্যায়ে চলে এসছে, আমিও এবার বিছানা গুছাতে চলে এসেছি। ওকে ওই ঘরে পাঠিয়ে দিয়েছি, আর 2-1টা বাকি ছিল, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর একবার রান্নাঘরে চলে যাওয়ার পর না আর এই দিকটা ঠিক সেরকমভাবে হয় না, একবার এদিক ওদিক খুব অসুবিধা হয়। বললাম যে যা বাবা একটু ওই ঘরে যা, আমি একটু বিছানাটা গুছিয়ে নিই তারপরে আর। তা যাই হোক গেছে, যেহেতু পড়ছে না, অ্যারেঞ্জ করছে পেজগুলো, তাই জন্য আজকে আর কিছু বলেনি। আমি বিছানাটা গুছিয়েই চলে যাব রান্নাঘরের দিকে। আজকে যেহেতু রান্নাটা হালকা, তাই জন্যই আস্তে আস্তে কাজ করছি। তো শরীরটাও যেহেতু ভালো না, মানে একদিকে ভালোই হয়েছে, ছেলে এরকম বললো বলে অল্পের উপর দিয়ে আজকে আমার রান্না বান্না হয়ে যাবে। না হলে এত দৌড়ে দৌড়ে কাজ করতে না খুব ক্লান্তি এসে যায়, আরও শরীরটা ভালো না। তো ভিডিও করতে করতে আপনারা দেখছিলেন ওই যে আমি আর ছেলে বসে একটুখানি ওর জেরক্সগুলোকে অ্যারেঞ্জ করছিলাম। ওই করতে করতে হঠাৎ গেল লোডশেডিং হয়ে, তারপর লোডশেডিং এলো 2-3 মিনিট বাদে আবার গেল, এই নিয়ে 3-4 বার এরকম হলো। তার মাঝখানে তাহলে অনেক কিছুই আপনাদের সাথে, ওই দেখুন আবার লোডশেডিং হয়ে গেল, আবার চলে এসেছে। কি হচ্ছে আজকে এই নিয়ে 5 বার হলো, যাচ্ছে আর আসছে। হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, চাল গোবিন্দভোগ চাল আর এই মুসুরির ডাল দিয়ে, আর বেশি হচ্ছে মুগ ডাল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এই জলটা একটু গরম হয়ে গেলে ওগুলো দিয়ে দেবো, আর জলটা একটু গরম হয়ে গেলে
ওগুলো দিয়ে দেবো। আর এদিকে আলু ভাজাটা কেটে নেব। আজকে রান্না একদমই হালকা, কিন্তু আর একটা চাপ হচ্ছে, রাত্রিরে আমাকে আবার কিছু করতে হবে। যদিও আমার মাছের ঝোল, কুমড়ো আলু ভাজা আর মুসুরির ডাল সবই আছে, কিন্তু যদি ওরা বলে যে না ভাত খাবো না, তাহলে একটু রুটি করতে হবে। আর যদি ভাত খেয়ে নেয় তাহলে আজকে বেঁচে যাব। আমাদের ফেনা ভাত রেডি। এবার তার উপর পড়ছে একদম জম্পেস করে ঘি। এটা আমার ছেলেরই থালা, বলে যাচ্ছে আর একটু দাও আর একটু দাও। ও ঘি মাখনের যে কি পোকা। এবার হচ্ছে ওর বাবার পালা, সেও একদম ছেলের সাথে পাল্লা দিতে ওস্তাদ। যদিও অতটা ওকে দিই না, একটু ভারী চেহারা তো, কিন্তু ডাক্তাররা বলছে প্রতিদিনের নাকি 1 চামচ করে ঘি খেতে। হাড়ের জন্য নাকি ঘি খুব উপকার, তাই আমরা মোটামুটি খাই রোজ। বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে এই ছেলের সাথে শুয়ে শুয়ে একটুখানি সিরিয়ালগুলো দেখছিলাম। 2টো সিরিয়াল দেখি, একটা দেখা হয়েছে। তারপর আবার ছেলে একটু পড়লো, ওরা আজকে একটু ম্যাম পড়া ধরবে তাই পড়লো, পড়ে একটু লেবুর রস করে দিলাম। দেখলেনি তো আপনারা, লেবুগুলো দেখালাম আপনাদের। অনেক দিন ধরে ছিল, প্রায় 1 মাসের উপর হয়ে গেছে লেবুগুলো রয়েছে। এই স্কুল থাকে, এই বেলা হয়ে যায় খেতে, মানে নানান কারণে লেবুগুলো আর রস করাই হচ্ছিল না। আর ওকে দিই না বলে না, আমিও সত্যি প্রাণ ধরিয়ে খেতে পারি না, যে আমি একা একা খাবো, ও খাচ্ছে না, সেই জন্য আমিও খাই না। আজকে ওকেও দিলাম 5টা, আমি একটা খেলাম। যাই হোক, ও লেবুর রসটা খেয়ে পড়তে চলে গেল। এইবারে আমি ভাবছি 5:30 বাজে, এখন আর ঘুমাবো না। ঘুমালেই আর আলিশি লেগে যায়, একটু হাঁটতে যাওয়া, একটু ব্যায়াম করা কিছুই হয় না। একে তো বৃষ্টি যেভাবে বাজ সেধেছে আমার বাঁকে যাওয়াতে, সামনে দিন এগিয়ে আসছে ট্রেকিংয়ে যাওয়ার, আর আমার প্র্যাকটিস হচ্ছে না। যাই হোক, এখন আমি আর ঘুমাচ্ছি না, তাই জন্য যদি যেতে পারি, বৃষ্টি না পড়ে। আর আপাতত এখন নিয়ে বসেছি, দেখুন কি, দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। আপাতত নিয়ে বসেছি একটু আঁকাঝোঁকা। আমি একটু মধুবনী আর্ট করতে খুব ভালোবাসি, তাই এই যে দেখুন, একটা মাছ এঁকেছি, একটা মেয়ের মুখ এঁকেছি, এরকম আরও আঁকাঝোঁকা আছে। এই দেখুন, এই যে টুকটাক, এই যে রাধাকৃষ্ণ, ময়ূরের পালক দিয়ে ঘেরা, মানে এগুলো সব আঁকতে শুরু করেছিলাম। একটা খাতা ছিল আমার, যেটাতে অনেক আঁকা আছে, কিন্তু বহুদিন আঁকিনি, প্রায় বছরখানেক হয়ে গেল না, আর আঁকতে বসি না। নানান কারণে, ছেলের পরীক্ষা ছিল মাধ্যমিক, একটু পড়ার সামনে বসতে হতো, এসব কারণে খাতাটা এখন আমি যে কোথায় রেখেছি, ওর বই খাতার সাথে ছিল। তা আজকে হঠাৎ করে কি মনে হলো একটু আবার আঁকতে বসি। এই যে এখানে একটা দেখুন ইনকমপ্লিট রয়েছে, খাতাটা খুঁজে পেলে আপনাদের দেখাবো। আমার বর আমাকে একটা খাতা এনে দিয়েছিল, এগুলো সুন্দর আঁকবো, এঁকে সেগুলো আবার বাঁধাবো। এই যে এখানে একটা দেখুন, এই যে এখানে একটা 2টো মেয়ে হরিণকে আদর করছে। মানে এই মধুবনী আর্টটা বেশ সুন্দর, আমার খুব পছন্দ আঁকা, মানে আর্টটা আমি খুব পছন্দ করি, মধুবনী আর্টটা। আজকে অনেক দিন বাদে একটু ইচ্ছা হলো আঁকতে, দেখি কি আঁকা যায়। আর আর কি, মধুবনী আর্টে মাছটাকে খুব শুভ মনে করা হয়, সেই একটা মাছই তাহলে আঁকি। পেন দিয়ে, তো পেন দিয়ে আমার একটু অসুবিধাই হয়। আঁকা শিখেছি আমি 2nd ইয়ার পর্যন্ত, কিন্তু এতকাল আঁকিনি তো, এখন ঝট করে পেন দিয়ে আঁকাটা ঠিক অতটা হয় না। যাক, যেটুকু পারি সেটুকু চেষ্টা তো করি। আঁকতে যে আমার কি ভালো লাগতো না, একটা সময় ছিল যখন, মানে মোবাইল টোবাইল তো আমাদের ছোটোবেলায় ছিল না, তখন কি হতো, তখন আমি সারাদিন পড়াশুনো করে তারপরে যখনই সময় পেতাম ছুটির দিনে, তখনই কতক্ষণে পড়াশুনো শেষ করব, আর শেষ করে আঁকতে বসবো। মানে ওটাই ছিল আমার ধ্যান জ্ঞান, কখন পড়াশুনো শেষ হবে, আঁকতে বসবো, আর আঁকা শেষ হয়ে গেলে তখন গিয়ে আমি একটু সেলাই করতে বসবো। জানি না কেমন হচ্ছে,
কিন্তু আমার খুব ভালো লাগছে আঁকতে, এতদিন বাদে আঁকতে বসেছি তো, মানে মনটা যেন পুরো এর মধ্যে ঢুকে গেছে। তাই জন্য আপনাদের সাথে কথা বলতেও ভুলে গেছিলাম। এইভাবেই মধুবনী আর্টে আঁকে, বুঝতে পারছেন? এইভাবেই মধুবনী আর্ট হয়। ডবল লাইন থাকে, সেই ডবল লাইনটাকে নিয়ে এইভাবে ডিজাইন করতে হয়। আপনাদের সাথে আরও পরে আমার আঁকা আছে, সেগুলো খুঁজে বার করলে শেয়ার করব। এখন এটাই থাক। ছোট চোখগুলো না এরকম লম্বা লম্বা হয়, টানা টানা মধুবনী আর্টে। ঠিক হলো না জায়গাটা, এখানে ঠিক হলো না। এখানটা ওরা একটা এরকম ডিজাইন করা ইয়ে মতো পড়ে, টিকলি মতো পড়ে, এটা এরকম থাকে। একটা টিপ টিপ মানে কানে ঝুমকো, কানে একটা ঝুমকো, যাই হবে না তার একটা করে ডবল লাইন হবে, ঠিক আছে? আমার একটা ঝুমকো থাকবে কানে, আর মাথায় এমন করে ফুল দেওয়া থাকে সাজানোর জন্য। এইখানটা ঠিক হলো না, এই জায়গাটা পেন্সিল ছেড়ে থাকলে মানে আমি একটু মুছে দেখাতে পারতাম। এটা আসলে এখানে শাড়ির আঁচলটা উঠবে, হাতটা এখান থেকে বেরোতো, হাতটা এখান থেকে বেরোতো। এটা ভুল হয়ে গেল দেখানোটা, এখান থেকে হাতটা আসতো। এরকম করে ছোটো দেখাতে হয়, হাতটা এখানে থাকতো না। যাই হোক, এইভাবেই মধুবনী আর্ট করে। আমি আরও আছে, ওগুলো আপনাদের দেখাবো। তারপর এখান থেকে ওড়না দেয়, এখান থেকে একটা লেয়ার দিয়ে এরকম করে ওড়না করে দেয়, ওড়না। সেই ওড়নাতে আবার ডিজাইন থাকে, এরকম ডবল লাইন দেওয়া একটা ওড়না বানায়, ওড়নাটায় আবার ডিজাইন থাকে। পরে আপনাদের সাথে আরও এরকম আমার অনেক ছবি আছে, সেগুলো আমি দেখাবো। এখন বন্ধ দিলাম আঁকাটা। আমার কাবারটা গোছানো হয়ে গেছে, এবার বাজে হচ্ছে 6:20। আমি এবার যাই একটু রেডি হয়ে হেঁটে আসি, বৃষ্টি পড়ে না, ঘন্টা দিনেক হয়ে গেল বৃষ্টি পড়ছে না। আমি একটু হেঁটে আসি তাহলে। আজকের মতো তাহলে ভিডিওটা বন্ধু এখানেই শেষ করছি। আবার আগামী একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। রাখছি তাহলে বন্ধুরা, টাটা।